আমরা ১৯১৪ সালের কথা বলছি। একটি ছেলে যার বয়স ৮ বছর জাপানের একটি ছোট্ট গ্রামে খেলা করছিল। আর তখন সে ৪ চাকার একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। এটি ছিল ফোর্ড মডেল টি। এটি দেখে বাচ্চাটি বিস্মিত হয়ে যায়। এটি সেই দিন ছিল যখন এই ৮ বছরের বাচ্চাটির সর্বপ্রথম গাড়ি এবং মেকানিক্যাল পার্টসের উপর ভালোবাসা জন্মানো শুরু করে। এই বাচ্চাটির নাম ছিল সোইচিরো হোন্ডা। কে জানতো ভবিষ্যতে ছোট বড় সকল গাড়িতে আমরা হোন্ডার নাম দেখতে পাবো। ইনফো ফাইন্ডারে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। ১৯০৬ সালে জাপানের মাউন্ট ফুজি নামে একটি গ্রামে হোন্ডার জন্ম হয়। তার বাবা একজন কামার হওয়ার পাশাপাশি পার্ট টাইম সাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন। হোন্ডার ৫ জন ভাই ও বোন ছিল। তারা রোগে আক্রান্ত হয়ে অনেক আগেই মারা যান। হোন্ডার বাবা মা চেয়েছিল তাদের সন্তান জীবনে অনেক বড় হবে, কিন্তু হোন্ডার পড়াশোনার প্রতি তেমন কোনো ইচ্ছাই ছিল না, বরং সে তার বাবার সাথে সাইকেলের দোকানে কাজ করতে বেশি ভালোবাসত। যখন তার বয়স ১৬ বছর হয়, সে নিউজ পেপারে একটি চাকরির বিজ্ঞাপন দেখে। আর্ট সোকাই নামে অটোমোবাইল সার্ভিসিং স্টেশনে টেকনিশিয়ানের প্রয়োজন ছিল। হোন্ডা জবের জন্য কোম্পানির কাছে চিঠি লেখে এবং সৌভাগ্যজনকভাবে কোম্পানির উত্তর ছিল পজিটিভ। আর তখনই সময় ছিল হোন্ডার নিজের বাড়ি এবং স্কুল ছেড়ে অর্থ উপার্জনের আশায় টোকিও চলে আসা। হোন্ডার স্বপ্ন ভেঙে যায় যখন সে টোকিও শহরে পৌঁছায়। কোম্পানির মালিক হোন্ডাকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করাতো, তাকে দিয়ে বেবি সিটিং এর কাজও করানো হয়েছে। এদিকে সে তার বাড়ি ছেড়েছে, অন্যদিকে বাবা মাকে ছেড়ে চলে এসেছে। এখন হোন্ডার এখানে করার মতো কিছুই ছিল না। হোন্ডা নিজের গ্রামে যেতেও লজ্জা পাচ্ছিল। এই জন্য পরবর্তী কয়েক মাস ধরে সে এই কাজটি করে গিয়েছিল। কয়েক মাস পর আর্ট সোকাইয়ের মালিক হোন্ডাকে দিয়ে ওয়ার্কশপের কাজগুলো করানো শুরু করেছিলেন। হোন্ডার এই কাজে প্রথম থেকেই অনেক ইন্টারেস্ট ছিল। এই কারণে সে অনেক কিছুই দ্রুত শিখে ফেলেছিলেন। অল্প কয়েক মাসের মধ্যেই সে সকল ধরনের গাড়ি এবং গাড়ির সকল যন্ত্রাংশ সম্পর্কে বেশ ভালোভাবেই জ্ঞান লাভ করেছিল। এরপর হোন্ডা দুটো গাড়ি প্রস্তুত করে ফেলেন। প্রথমটি হলো আর্ট ট্যামলার, দ্বিতীয়টি হলো কর্টিজ। এই গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছিল পুরাতন ইঞ্জিন। এই গাড়িগুলো ১৯২৪ সালে জাপানিজ মোটর কার চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছিল। হোন্ডা খুব ভালো একজন মেকানিক ছিলেন, কিন্তু এই প্রতিযোগিতায় তিনি চালকের সাথে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী কয়েক বছর ধরে সে আর্ট সোকাইতে কাজ করেছেন এবং নিজের এক্সপেরিয়েন্স বাড়িয়ে গেছেন। ১৯২৮ সালে হোন্ডার যখন ২২ বছর বয়স, তখন তার মালিক তাদের কোম্পানির জন্য আরেকটি ব্রাঞ্চ খোলার কথা ভাবেন। এই ব্রাঞ্চটি হামামোৎসু শহরে হওয়ার কথা ছিল এবং এই অফিস চালানোর জন্য হোন্ডাকে দায়িত্ব দেওয়া হয় এবং তাকে সেই শহরে পাঠিয়ে দেওয়া হয়। তাদের নতুন অফিস শুধুমাত্র একজন ওয়ার্কার নিয়ে শুরু হয়েছিল এবং ২ বছর পর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৩০ জনে। সে বর্তমানে একজন অভিজ্ঞ মেকানিক এবং দক্ষ ড্রাইভার হয়ে গিয়েছিলেন। সে তার পারদর্শিতার খাতিরে তার মালিকের জন্য একটি স্পোর্টস কার প্রস্তুত করেন। এই গাড়িতে ১২০ কিলোমিটার পার আওয়ার স্পিড উঠত, যা সকল রেকর্ড ভেঙে দিয়েছিল। এই রেকর্ডটি জাপানে পরবর্তী ২০ বছর ধরে কেউ ভাঙতে পারেনি। ১৯৩৬ সালে একটি কার রেসিং প্রতিযোগিতা খেলার সময় হোন্ডা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেন। এই অ্যাক্সিডেন্টে তার জীবন বেঁচে গিয়েছিল, কিন্তু তার বাম হাত মারাত্মক রকম ফ্র্যাকচার হয়, শোল্ডার ডিসলোকেট হয়ে যায় এবং মুখে মারাত্মক ধরনের ক্ষত সৃষ্টি হয়েছিল। এরপর তার পক্ষে না সম্ভব ছিল মেকানিকের কাজ করা, না কার রেসিং ড্রাইভার হিসেবে কাজ করতে পারতেন। যখন কয়েক মাস পর সে সুস্থ হলো, তখন সে আর্ট সুকাইয়ের মালিককে জানালো এখন সে আর মেকানিকের কাজ করতে পারবে না। সে তার মালিককে জানালো স্পেয়ার পার্টস বানানোর জন্য নতুন একটি কোম্পানি খোলার জন্য। আর্ট সুকাইয়ের শেয়ার হোল্ডাররা এই প্রস্তাব সাথে সাথে রিজেক্ট করলেন। তারা অলরেডি কোম্পানি থেকে লাভ্যাংশ পাচ্ছিল। তারা চাচ্ছিল না পুনরায় কোনো নতুন ঝুঁকি নিতে। এর ফলে হোন্ডা নিজেই যন্ত্রাংশ তৈরির কারখানা খোলার সিদ্ধান্ত নেন। ১৯৩৬ সালে ৩০ বছর বয়সে হোন্ডা তার বন্ধুর সাথে মিলে টোকাইসেকি হেভি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে। তার বন্ধু সেচারো কাটোকে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। কোম্পানি তো তারা খুলে ফেলেছিল, কিন্তু কোম্পানির জন্য পর্যাপ্ত অর্থ তাদের কাছে ছিল না। হোন্ডা দিনের বেলায় আর্ট সুকাইতে কাজ করত এবং রাতের বেলায় হোন্ডা তার নিজের কোম্পানির জন্য ইঞ্জিন এবং পিস্টন বানানোর চেষ্টা করত।
পরবর্তী কয়েক মাস এভাবেই কাজ করে গেছে হোন্ডা, কিন্তু এত চেষ্টার পরও তারা সাফল্যের মুখ দেখেনি। একের পর এক ব্যর্থতা তাদের সামনে এসে হাজির হচ্ছিল। তখন সে ধাতুবিদ্যায় পারদর্শিতা অর্জনের জন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। 1939 সালে লাগাতার পরিশ্রমের পর অবশেষে একটি পিস্টন বানাতে সক্ষম হন হোন্ডা। এরপর সে আটসুকাইয়ের চাকরি ছেড়ে দেন এবং পুরো সময় তার নিজের কোম্পানিতে দেন। কিন্তু সে জানতই না তার বানানো পিস্টনগুলিতে ত্রুটি বিদ্যমান ছিল। সে টয়োটা কোম্পানিকে তার পিস্টন ডিজাইনগুলো অফার করে। টয়োটা 50টা পিস্টন ডিজাইনের ভিতর 47টাই রিজেক্ট করে দেয়। এরপর হোন্ডা পরবর্তী কয়েক বছর জাপানের অনেকগুলো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ঘুরেছেন এবং মার্কেটের চাহিদা সম্পর্কে ধারণা লাভ করেছেন। এরপর হোন্ডা আরও একবার পিস্টন বানান। পিস্টনগুলো সকল কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলে পাশ করতে সক্ষম হয়। পরবর্তীতে হোন্ডার কাছে যখন অর্ডার আসতে শুরু করে, এই মুহূর্তে হোন্ডার মনে হচ্ছিল তার স্বপ্ন পূরণ হতে চলেছে। হোন্ডার এই খুশির মুহূর্ত যে শুধুমাত্র কয়েক মাসের ছিল সেটা হোন্ডা নিজেও বুঝতে পারেনি। 1941 সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। তখন জাপানের সরকার অনেকগুলো কোম্পানিকে নিজেদের আওতায় নিয়ে নেয়। তার মধ্যে একটি কোম্পানি ছিল হোন্ডার। হোন্ডাকে ডিমোশন করিয়ে তার কোম্পানির সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর করে দেওয়া হয়। আর পরিস্থিতি আরও খারাপ হয় যখন কোম্পানির সকল কর্মচারীদের সামরিক বাহিনীতে কাজ করতে বাধ্য করা হয়। পরবর্তী 3 বছর হোন্ডার জন্য সবথেকে কঠিন ছিল, কিন্তু 1944 সালে একটি ঘটনা ঘটে যার ফলে হোন্ডার যেটুকু আশা বেঁচে ছিল সেটাও শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। বিমান থেকে ফেলানো একটি মিসাইল সরাসরি হোন্ডার ফ্যাক্টরিতে এসে পড়ে। পুরো দেশের অবস্থা খারাপের থেকে খারাপের দিকে এগোতে থাকে। জাপান যুদ্ধে হেরে যাচ্ছে দেখা যাচ্ছিল। সেই মুহূর্তে 1954 সালে জাপানের উপর 2টো পারমাণবিক বোমা ফেলানো হয়, যা জাপানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। এই ঘটনার পর জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। যুদ্ধ জাপানের জন্য শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হোন্ডা তার সবকিছু হারিয়ে ফেলে। হোন্ডা তার বেঁচে যাওয়া কিছু সম্পদ টয়োটার কাছে 4,50,000 ইয়েনে বিক্রি করে দেয় এবং পুনরায় হোন্ডা জবলেস হয়ে পড়ে। এই পরিস্থিতি শুধু হোন্ডার সাথে হয়েছে এমন না, পুরো জাপান একটি ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিল। অর্থনৈতিক অবস্থা নিচের দিকে নেমে যাচ্ছিল। খাদ্য, জল এবং বাসস্থানের চরম অভাব দেখা যাচ্ছিল। জাপানের অবস্থা এতটাই খারাপ ছিল, গণপরিবহন সেখানে পাওয়া যাচ্ছিল না, কারণ পেট্রোলের দাম তখন ছিল আকাশচুম্বী। হোন্ডা পরবর্তীতে জাপানিজ আর্মিদের গাড়ির একটি ছোট ইঞ্জিন পায়, যেটা দিয়ে সে ওয়্যারলেস রেডিও চালাতো। আর তখন হোন্ডার মাথায় একটি বুদ্ধি আসে, এই ছোট ইঞ্জিন যদি সাইকেলে লাগানো হয় তাহলে গণপরিবহনের সমস্যা অনেকটাই সমাধান করা যাবে এবং ছোট ইঞ্জিন হওয়ার দরুন খরচ কম হবে। এবং হোন্ডা যখন এই ইঞ্জিন সাইকেলে লাগান, সবারই এই জিনিস ভালো লাগতে শুরু করে। হোন্ডার কাছে কয়েকশো ইঞ্জিন ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যে চাহিদা এত বেড়ে যায় তখন হোন্ডা নিজস্ব ডিজাইন করা ইঞ্জিন বাজারে নিয়ে আসে। ইতিহাসে এই প্রথম কোনো ইঞ্জিনের উপর হোন্ডার লোগো দেখা গিয়েছিল। হোন্ডার কাছে এত অর্থ ছিল না যেটা দিয়ে সকলের চাহিদা পূরণ করা যায়। হোন্ডা 18,000 দোকানদারকে ওপেন লেটার পাঠায়, আর হোন্ডার উপর তাদের বিশ্বাস এতটাই ছিল 3,000 লোক এই চিঠির পজিটিভ উত্তর দিয়েছিল এবং টাকাও অ্যাডভান্স করে দিয়েছিল। 3 বছরের মধ্যে হোন্ডা এমন একটি মোটরসাইকেল বানিয়েছিল যেটা মার্কেটের সকল ডিমান্ড পূরণ করতে পেরেছিল। এটার নাম রাখা হয়েছিল সুপার কাব এবং এটা মার্কেটে আসার সাথে সাথে সুপারহিট হয়ে যায়। এই মডেল এতটাই জনপ্রিয় হয়েছিল 1954 সালে আমেরিকার নিজস্ব ব্র্যান্ড ট্রুম্প এবং হার্লে ডেভিডসনকে পিছনে ফেলে দেয়। হোন্ডা রেসিং এর উপর একটি আলাদা রকমের ইন্টারেস্ট ছিল। এই কারণে হোন্ডা এখন স্পোর্টস বাইক বানানোর চিন্তা করেন এবং যে বাইকগুলো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করত সেই বাইকগুলোর বৈশিষ্ট্য খাতায় লিখে রাখতেন। সেই সময়ে এই প্রতিযোগিতা কোম্পানিগুলোর জন্য রেসিং থেকে বেশি মার্কেটিং টুলস হিসেবে কাজে আসত। কয়েক বছরের মধ্যে হোন্ডা প্রথম রেসিং বাইক লঞ্চ করে, যেটা 1962 সালে ইন্টারন্যাশনাল রেসিং চ্যাম্পিয়ন বিজয়ী হয় এবং এই ঘটনার পর হোন্ডা
হোন্ডার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। 1960 সালের দিকে হোন্ডা বিশ্বের সবথেকে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি হয়ে যায় এবং 1964 সালের মধ্যে 1 কোটি ইউনিট বাইক বিক্রি করতে সফল হয়। জীবনের 62 বছর পর হোন্ডা সাফল্যের মুখ তো দেখলেন, কিন্তু যে স্বপ্ন তিনি ছোটবেলা থেকে দেখেছেন সেটা এখনো পূরণ হয়নি। হোন্ডা এখন কার ম্যানুফ্যাকচারিং এর দিকে যেতে চাচ্ছিল। অনেকে তাকে এটি করতে বারণ করেছিলেন, কিন্তু তিনি কারো কথা শোনেননি। সেই সময় জাপানে টয়োটা এবং নিসানের মতো কোম্পানি তাদের ব্যবসার পিক মোমেন্টে ছিল। সেখানে মার্কেটে তাদের সাথে পাল্লা দিয়ে নতুন জায়গা বানানো আসলেই কষ্টকর ছিল। হোন্ডা তাদের প্রথম পিকআপ ট্রাক T360 লঞ্চ করে, কিন্তু এটি ফেল করে। এরপর হোন্ডা স্পোর্টস কার S500 বাজারে ছাড়ে, যেটা মাত্র 1300 ইউনিট বিক্রি হয়েছিল। এরপর কয়েক বছরের পরিশ্রম এবং শত শত ডিজাইনের পর 1972 সালে হোন্ডা সিভিক লঞ্চ করা হয়। হ্যাঁ, এটা সেই গাড়ি যেটির বর্তমানের নতুন মডেলগুলো দাপটের সাথে রাজত্ব করে বেড়াচ্ছে। 1980 সালে হোন্ডা মোটরস জাপানের তৃতীয় বৃহত্তম ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল এবং 10 বছরের মধ্যে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়। সিভিক লঞ্চ হওয়ার পরবর্তী বছর 1973 সালে হোন্ডা কোম্পানি থেকে অবসরে যান এবং 5ই আগস্ট 1991 সালে তিনি মারা যান।